আমাদের সবাই কি দেখা শেখে তো করলো না, এই লোকটা যে কবর থেকে উঠে আসলো। সন মাসে 5 তারিখে মারা গেল, এখন শুনতেছি বলে তার বলে ভোট হয়ে গেছে। ভোট ডাকাতি, জালিয়াতি ও কারচুপি বাংলাদেশের নির্বাচন সংস্কৃতির দীর্ঘদিনের ইতিহাস। আওয়ামী লীগের সময় 3টি জাতীয় নির্বাচনে ভিন্ন ভিন্ন ও অভিনব সব কায়দায় এই কারচুপি সংগঠিত হলেও এই পরম্পরার শুরু বাংলাদেশ রাষ্ট্রের সূচনা লগ্ন থেকেই। 90 পরবর্তী অল্প কিছু ব্যতিক্রম বাদ দিলে বাংলাদেশের ইতিহাস জুড়েই ছিল বানোয়াট নির্বাচনের অসংখ্য উপাখ্যান। স্বাধীন বাংলাদেশের নতুন সংবিধানের অধীনে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1973 সালের 7 মার্চ। সেই নির্বাচনের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত ঘটনা হিসেবে উল্লেখ করা হয় কুমিল্লা 9 আসনের নির্বাচনকে। আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের খন্দকার মোস্তাক আহমেদ 16,000 ভোটে জাসদের জনপ্রিয় প্রার্থী ইঞ্জিনিয়ার রশিদকে হারান, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। ওইখানে খন্দকার মোস্তাক হেরে যাচ্ছিলেন। তখন এটা কাউন্টিংয়ের জন্যে মানে পুনরায় হেরে যাচ্ছেন, তো আবার যে ব্যালট পেপারগুলো ঢাকায় নিয়ে আসছে, রাস্তাঘাটে ব্যালট পেপার আবার তার উপরে হামলা টামলা হইতে পারে এই আশঙ্কায় হেলিকপ্টারে করে। এই হলো কথাটা। কথা হচ্ছে যে কারচুপি করে শেখ মুজিব তার বন্ধু খন্দকার মোস্তাককে জেতানোর জন্য এই কাজটা করেছেন, এবং এইটা একটা কলঙ্ক। এটা না করলেও পারতেন। 73-এর নির্বাচনের পরপর 9 বা 10 তারিখে ন্যাপের প্রেসিডেন্ট মুজাফফর আহমদ এবং সেক্রেটারি পঙ্কজ ভট্টাচার্য তারা একটা বিবৃতি দিয়েছিলেন, এবং সেই বিবৃতিতে বলা হয়েছে যে কমপক্ষে 70টা আসনে নির্বাচনে কারচুপি হয়েছে। শুধু তাই নয়, ভোলার জনপ্রিয় নেতা আজহারউদ্দিনকে নির্বাচন থেকে অনেকটা জোর করে বিরত রাখা হয়েছিল শেখ মুজিবুর রহমানের বিজয় সুনিশ্চিত করতে। মিনিমাম অপোজিশন অ্যালাউ করার মতন মানসিকতাই ছিল না। ডক্টর আজহারউদ্দিন তারা চড়াও হলো, তো তিনি যাতে নমিনেশন পেপার সাবমিট করতে না পারেন তার আগেই তাকে হাইজ্যাক করে নিয়ে সারাদিন আটকে রাখা হয়েছিল। এটা করেছিল ভোলার নেতারা, আওয়ামী লীগের নেতারা। তারপরে তো শেখ মুজিব 73 সালে 4টা সিটে প্রার্থী ছিলেন, ঢাকার 2টো আর 4টার মধ্যে একটা ছিল ভোলা। তো তিনি সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। তার আশঙ্কা ছিল যে আজহারউদ্দিন এত জনপ্রিয় প্রার্থী, উনি বিনা পয়সায় লোকজনের চিকিৎসা করতেন, তো ফলে ওইখানে একটু ঝুঁকি ছিল শেখ মুজিবের, তো তিনি ঝুঁকিটা রাখতে চান নাই। এর 6 বছর পর 1979 সালের 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে 207 আসনে জয় নিয়ে সরকার গঠন করে বিএনপি। সামরিক শাসনের ছত্রছায়ায় অনুষ্ঠিত এ নির্বাচনে অংশ নেয় 29টি রাজনৈতিক দল ও উপদল। সে নির্বাচনকে রীতিমতো তামাশা বলে সম্বোধন করেছেন এই লেখক ও গবেষক। জিয়াউর রহমানের একটা ইচ্ছা ছিল যে সংসদে যেন সব দলের বড় বড় নেতারা আসেন, তাহলে সংসদ প্রাণবন্ত হবে। তো আমরা দেখলাম সবুর খান এলেন, মোহাম্মদ তোহা এলেন, মুজাফফর আহমদ, তার জেতার কোনো সম্ভাবনা ছিল না, তিনি এলেন। তো এরকম বেশ কয়েকজনকে তিনি জিতিয়ে এনেছেন। এর আগে যে একটা গণভোট হয়েছে আমরা জানি, গণভোট তো এটা তো একটা তামাশা, মানে এটার দরকার ছিল না। মানে গণভোটে ভোট পড়তোই, কিন্তু সেটা 98-99% দেখানোর তো কোনো দরকার নাই। তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে 153 আসনে জয় নিয়ে সরকার গঠন করে জেনারেল এরশাদের জাতীয় পার্টি। সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদের আমলে অনুষ্ঠিত 1986 সালের ওই নির্বাচনে আওয়ামী লীগ সহ কয়েকটি দল অংশ নিলেও বর্জন করে বিএনপি। যদিও প্রশাসনের পক্ষপাত, সন্ত্রাস ও ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেন আওয়ামী লীগের প্রধান নেতা শেখ হাসিনা। এই ধরনের কারচুপি এই জনপদে তখনও নতুন কিছু ছিল না। সরকারি বা সামরিক প্রশ্রয়ে কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোট ছিল এই চর্চার অন্যতম প্রয়োজনীয় অনুষঙ্গ। কিন্তু অতিরিক্ত একটি কারণে সেবারের নির্বাচন বিশেষ মনোযোগ আকর্ষণ করে। দেশের একমাত্র টিভি চ্যানেল বিটিভির নির্বাচনী ফলাফল ঘোষণার মাঝপথে সম্প্রচারে বিভ্রাট ঘটে। 2 ঘন্টা পর সম্প্রচার পুনরায় শুরু হলে ফলাফলে ভিন্নতা দেখা দেয়। ফলে সেবার মাঠের ভোটের ফলাফল কেন্দ্রীয়ভাবে ঢাকায় পাল্টে দেওয়া হয়েছিল বলে সন্দেহ করা হয়। আগের দিন লালদিঘি ময়দানে শেখ হাসিনা বক্তৃতা করে বললেন যারা নির্বাচনে যাবে তাদেরকে জাতীয় বেঈমান হিসেবে গণ্য করা হবে। পরদিনই তিনি ঘোষণা দিয়ে দিলেন যে তিনি নির্বাচনে যাবেন। অনেক রকমের সমঝোতা, লেনদেন, নানান কিছু, এগুলি নিয়ে তো অনেক কথাবার্তা, এগুলি তো আমি প্রমাণ করতে পারবো না। এরশাদ সাহেব যদি মুখ খুলতেন অনেক কিছু জানতে পারতাম, কিন্তু তিনি তো মুখ খোলেন নাই। এরপরে 1988 জাতীয় সংসদ নির্বাচনেও 251 জয় নিয়ে সরকার গঠন করে জাতীয় পার্টি। যদিও এই নির্বাচন বিএনপি, আওয়ামী লীগ সহ বড় দলগুলো বর্জন করে, অংশ নেয় মাত্র 6টি দল। ফলে এই নির্বাচনে বিজয়ী জাতীয় পার্টির সরকার কখনোই বৈধতা অর্জন করতে পারেনি। মাত্র 2 বছর পরই গণঅভ্যুত্থানে এরশাদ সরকারের পতন ঘটে। বাংলাদেশের রাজনীতিতে ঠিক এভাবেই শক্তিশালী হয়ে উঠেছিল বিরোধী দলগুলোর নির্বাচন বয়কট বা বর্জনের ধারণা।
এরপর 1991 সাল বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পূর্ণ গণতান্ত্রিক আবহে অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, যেখানে জয় পায় বিএনপি। তখন একটি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন হলেও দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে প্রতিষ্ঠিত হয়নি। এ নিয়ে আওয়ামী লীগ ও জামায়াত সহ বিরোধী দলগুলো ক্রমেই সোচ্চার হতে থাকে। তাদের দাবি গতি পায় বিএনপির দলীয় সরকারের অধীনে একটি উপনির্বাচনের পর। 1994 সালে মাগুরা 2 আসনে বিএনপি প্রার্থী কাজী সালিমুল হক কামালকে বিজয়ী করতে ব্যাপক কারচুপির আশ্রয় নেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় বিএনপি ও প্রশাসনের বিরুদ্ধে। যদিও এই আসনটি বিএনপির শক্তিশালী আসন হিসেবেই পরিচিত ছিল। ওই ঘটনার পরপরই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে স্থায়ী করার দাবিতে ব্যাপক আন্দোলন শুরু করে আওয়ামী লীগ। বিরোধী দলগুলোর দাবি অগ্রাহ্য করে 1996 সালে নির্বাচন করে বিএনপি সরকার। কিন্তু এরশাদ আমলের মতোই বিরোধী দলগুলো নির্বাচন বয়কট করলে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করে ফের নির্বাচন দিতে হয় খালেদা জিয়া সরকারকে। তবে তত্ত্বাবধায়ক সরকার আসার পর দলগুলো বুঝে গেল নির্বাচনে জিততে হলে শুধু ভোটার নয়, রেফারি বা তত্ত্বাবধায়ক সরকারকেও নিজেদের পক্ষে রাখা জরুরি। শেখ হাসিনা আমরা জানি তিনি তো সাজিয়েছিলেন মোটামুটি বিভিন্ন জায়গায় কে সচিব হবে, কে ডিসি হবে, সব ঠিকঠাক করে একটা ব্যবস্থা ছিল যে মোটামুটি তিনি ভেবেছিলেন এই ব্যবস্থায় তার জয়ের সম্ভাবনা বেশি। সাজানো বাগানটা লতিফুর রহমান তছনছ করে দিল। প্রথম রাতে 14 জন 15 জন সচিবকে বদলি করে দিলেন। বিএনপির আবার সেই একই জিনিস, ওই যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ম্যানিপুলেট করার চেষ্টা, সেই যে পছন্দের লোক যাতে প্রধান উপদেষ্টা হতে পারে সেই জন্য বিচারপতিদের বয়স বাড়ানো হলো সংবিধান সংশোধন করে। এটা তো মানুষ ভালো চোখে দেখে নাই। তো আন্দোলন হলো এবং এই আন্দোলনের ফলে একের হলো। তত্ত্বাবধায়ক সরকারবিহীন 2014 সালের নির্বাচন বিরোধী দলগুলো বয়কটের সিদ্ধান্ত নেয়, কিন্তু তারপরও নির্বাচন আয়োজনের দিকে এগিয়ে যায় আওয়ামী লীগ। শেষ পর্যন্ত অবশ্য ভোটার উপস্থিতি ছিল না বললেই চলে। খালি ভোট কেন্দ্রে কুকুর ও ছাগলদের উপস্থিতি তখন হাস্যরসের জন্ম দেয় কিছুটা। এখানে তো অনেক লাইন দেখলাম, ভোট গ্রহণ হলো কেমন যে এখন পর্যন্ত একটা ভোট নিতে পেরেছে। 3 ঘন্টায় একটা ভোট নিছেন। বিএনপি জামায়াত ভোট বর্জন ও 153 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী জয়ের সেদিনের মাঠের বাস্তবতা। আমি সারা রাত অপেক্ষা করেছি পরের দিন পত্রিকাগুলো দেখার জন্য, যে না আসলে আমি টেলিভিশনে যেই জিনিস দেখালাম আমি ঠিক না পুরা দুনিয়া ঠিক, আমি ভুল না পুরা দুনিয়াটা ভুল করছে। কেননা স্বভাবতই হেডলাইনগুলো ছিল এরকম, মানে সব সংবাদের টেলিভিশনের বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। তা আমি দেখছি, আমি তো বিচ্ছিন্ন ঘটনা দেখি না, আমি দেখছি একটা পুকুর চুরি দেখছি। এবং এটা একেবারে একটা নির্লজ্জ নির্বাচনের নামে তামাশা। তা উনি আমাকে বলতেছে যে প্লিজ, আমি শামীম হোসেন বলছি, আমি কাউকে প্লিজ বলি না, আমি বলছি গিভ হিম দ্য ক্লিয়ারেন্স। তুমি কেন্দ্রটা ছেড়ে দাও, তুমি তোমার মতো করে চলে দাও, গিভ হিম দ্য ক্লিয়ারেন্স। সময় দ্রুত পড়ে যাচ্ছে, 4টার ভিতরে 70 থেকে 80% ভোট কাস্ট করতে হবে, তুমি কেন্দ্রটা ছেড়ে দাও এবং চলে যাও। যখন ক্যামেরার সামনে বলতে শুরু করলেন পুরোটা বলে দিলেন, এবং ওই সময়টা লাইভটা দেখেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। এটি ইতিহাসের দলিল হিসেবে থাকবে। একই সময় ঢাকার অন্য এক প্রান্তে জালিয়াতির সাক্ষী হয়েছিলেন আরেক সাংবাদিক মাহবুব সৈকত। হঠাৎ করে দনিয়া কেন্দ্রে আমি যখন গেলাম, হঠাৎ করে আমাকে বাধা দেওয়া হলো, আমাকে বসিয়ে রাখা হলো। হঠাৎ করে দেখলাম যে বসতে বসতে কোথা থেকে যেন 2-3 লাইন ভরে যাচ্ছে, ছেলে মেয়ে সবাই ডেকে 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 লাইনে দাঁড়াচ্ছে। আমার মনে হচ্ছে যে প্রক্সি চলছে। পাবলিকের ইন্টারভিউ করলাম, ইন্টারভিউতে দেখলাম যে প্রত্যেকে দাঁড়া করিয়েছে এবং তারা আসলে একাধিক ভোট দিয়ে ফেলেছে। গণমাধ্যম যখন থাকে না, প্রত্যেককে ভিতরে ঢুকিয়ে তারা সিল মারাচ্ছে, আর প্রত্যেকের হাতে কালি। নির্বাচন কর্মকর্তা যে দায়িত্বে, উনি যখন দেখতে পেলেন যে আমি এগুলো সরাসরি সম্প্রচার করে ফেলছি, ততক্ষণে উনি দ্রুত পালিয়ে গেলেন। ফিল্মি স্টাইলে বের হতে হয়েছে বলা যায়। 2014 সালের নির্বাচনে মাহবুব সৈকতের এই ক্লিপ 18 নির্বাচনের সময় আবারও আলোচনায় আসে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে। আর্টিফিশিয়াল বা কৃত্রিমভাবে ভোটার উপস্থিতি দেখানোর এই অপকৌশলের সঙ্গে এই ভিডিও ক্লিপটি সমর্থক হয়ে ওঠে। আপনারা তো আপনিও ভোট দিয়েছেন, তো এরপরও কেন এই লাইনে আছেন? থাকতে মনে করেন খুশিতে ঠেলায়। অবশ্য 2018 সালের নির্বাচনে বিএনপি ও বিরোধী দলগুলো জাতীয় ঐক্যফ্রন্ট নামে একটি জোটের অধীনে অংশ নিয়েছিল, কিন্তু নির্বাচনের দিন জাল ভোট ও ভোটারদের উপস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি আগের রাতেই প্রশাসন ব্যালট বাক্স অনেকাংশে ঘুরে রেখেছিল, যা পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা ঠেকানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। দিন শেষে 6 থেকে 7টি আসন ছাড়া বাকি 290টির মতো আসনে আওয়ামী লীগ ও জোটের প্রার্থীরা জিতে যায়। কিছু কিছু কেন্দ্রে ভোট গ্রহণের হার ছিল 100%। 2018 ইলেকশনে বিবিসির একটি প্রতিবেদন যেটা ছিল উপর থেকে খালি ব্যালট বাক্স নিয়ে নামতেছে, ওই একটা ঘটনায় এস্টাবলিশড হয়ে গেছে ইট ওয়াজ এ নাইট ইলেকশন।
তাই না? তো রাত্রের নির্বাচন আমরা কেন বলি যে দিন রাতের ভোট, ওই কারণে যে সকালের ব্যালট বাক্স নিয়ে আসতেছে ভরা ব্যালট বাক্স। 14 যেটা হয়েছে এই যে ভোট কেন্দ্রে ভোট নাই, বাইরে থেকে উপস্থিতি দেখানো, 12টা পর্যন্ত 3টা ভোট, বাইরে অপেক্ষা করছে হাজার হাজার মানুষ। হ্যাঁ, এগুলো শোডাউন ক্যামেরাকে দেখানোর জন্য যে না দেখো আমাদের বিপুল উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। 2018 নির্বাচনে মির্জা ফখরুল ঠাকুরগাঁয়ে ভোট দিলেন। ঠাকুরগাঁয়ে ভোট দেওয়ার পর 10টার দিকে ভোট দিয়েছেন, সম্ভবত 9:30 10টার দিকে ভোট দেওয়ার পরে তিনি বললেন যে আমার কেন্দ্রে এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হয়েছে। 12টা বুলেটিনে গেল এইভাবে সংবাদটা যে আমার কেন্দ্র শব্দটা ফেলে দেওয়া হয়েছিল, এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলা চলে এটাকে। এই ঘটনা আমাকে সারা জীবন নাড়া দিবে যে গণমাধ্যম এটাকে আসলে উল্টে দিয়েছিল এবং গণমাধ্যমগুলোকে তখন এক ধরনের স্টেনগান দিয়ে এই স্টেটমেন্টগুলো দেওয়ানো হয়েছিল। সবশেষ 2024-এর 7 জানুয়ারি নির্বাচন বর্জন করে বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলগুলো। এবার অবশ্য 2014 সালের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়ার কেলেঙ্কারি এড়াতে চাইল আওয়ামী লীগ। এবার নিজ দল থেকেই স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করতে উৎসাহিত করল তারা। এই প্রার্থীদের শেখ হাসিনা নিজেই বললেন ডামি বা লোক দেখানো প্রার্থী। নেত্রী কাজ করার জন্য বলছেন, যাদেরকে নমিনেশন দেওয়া হবে এর মধ্যে আবার আরেকজন দামি ক্যান্ডিডেট রাখার কথা বলছেন। কিন্তু তারপরও 224 আসনে জয় পেল আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা। অনেক ক্ষেত্রেই এই দামি প্রার্থীরাও দাঁড়ানোর সুযোগ পাননি। কেউ কেউ থ্রেট পাওয়ার কারণে তাদের প্রার্থিতা প্রত্যাহার করলেন, আবার কেউ যারা স্বতন্ত্র ছিলেন 1% তাদেরকে বলা হলো যে আপনি ভুয়া ভোটারের স্বাক্ষর দিয়েছেন, জাল স্বাক্ষর দিয়েছেন, এভাবে বলে তাদেরকে বাতিল করা হয়। বলা হলো যে আপনারা এটা নিয়ে অ্যাপিল করলেও কোনো কাজ হবে না, এরকম থ্রেট করা হলো এবং এভাবে ওই বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন করা হলো। 2024 সালের কৃত্রিম প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনেও ভোটার উপস্থিতি খুব হয়নি, কিন্তু 2018 সালের মতো এবার 80 থেকে 90% ভোটার উপস্থিতি দেখানো থেকে বিরত থাকলো সরকার। জাল ভোট ও অন্যান্য কারচুপি শেষেও নির্বাচন কমিশন মাত্র 42% ভোটার উপস্থিতি পেল। কিছুটা সম্মানজনক হলেও সেখানেও ছিল শুভঙ্করের ফাঁকি। নির্বাচন কমিশনের লাইভ ট্র্যাকারে চূড়ান্ত ভোটার উপস্থিতির চিত্র পেয়ে যায় নেত্র নিউজ, যেখানে দেখা যায় উপস্থিতি ছিল মাত্র 28%। বাস্তবে এই হার আরো অনেক কম ছিল বলে জাতীয় নির্বাচন বিষয়ক এক তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে আসে।